আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। আমরা জানি বর্জ্য কি এবং বর্জ্য কোথা থেকে উৎপন্ন হয়। বর্জ্য উৎপন্ন হয় গৃহস্থালী থেকে উৎপন্ন হতে পারে বা বিভিন্ন কলকারখানা থেকে উৎপন্ন হতে পারে। গৃহস্থালীর বর্জ্য কি? গৃহস্থালীর বর্জ্য বলতে বোঝায় তরি তরকারির খোসা বা বিভিন্ন কাচের টুকরো বা কাগজের টুকরো। আর শিল্প কলকারখানা থেকেও বর্জ্য উৎপন্ন হয়, বিভিন্ন গ্যাসীয় বর্জ্য উৎপন্ন হতে পারে। তো এই যে বর্জ্যগুলো উৎপন্ন হচ্ছে, এই বর্জ্যগুলোকে কিভাবে আমরা ব্যবস্থাপনা করলে, অর্থাৎ কি উপায়ে এগুলো পরিবেশ ব্যবহার করলে পরিবেশের ক্ষতিকারক প্রভাব কমানো যাবে, সেটাকেই বলা হবে বর্জ্য ব্যবস্থাপনা। অর্থাৎ বর্জ্যকে যদি সঠিকভাবে পরিশোধন করা যায়, তাহলে সেটা কি হবে, পরিবেশের ক্ষতি কম করবে। এই যে ক্ষতি যাতে পরিবেশের কম করে, সেই পদ্ধতিটাকে বলা হবে ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্য ব্যবস্থাপনা। তো বর্জ্য ব্যবস্থাপনা জানতে গেলে প্রথমে কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমরা এখানে দেখি, এই ডায়াগ্রামটাতে দেখব, প্রথমে হচ্ছে বর্জ্য। সেটা বিভিন্ন জায়গা থেকে উৎপন্ন হতে পারে, কলকারখানা বা বাড়ি গৃহস্থালী থেকে উৎপন্ন হতে পারে। এই বর্জ্যটাকে প্রথমে আমরা পৃথকীকরণ করব, অর্থাৎ সেপারেট করব। কিভাবে সেপারেট করব? এই বর্জ্যটাকে আমরা সেপারেট করতে পারি একটা জৈব ভঙ্গুর বর্জ্য অর্থাৎ বায়োডিগ্রেডেবল, একটা নন বায়োডিগ্রেডেবল অর্থাৎ সেটাকে অভঙ্গুর বর্জ্য। এই দুটো ভাগে ভাগ করতে পারি। এই দুটো ভাগে ভাগ করার পর আমরা এই বর্জ্যগুলোকে কি করব, পরিবহন করব। পরিবহন মানে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাব। যেমন গৃহস্থালীর যে বর্জ্য উৎপন্ন হয়, সেটা আমরা দেখে থাকি যে দুটো জায়গায় ভাগ করতে বলা হয়, একটা হচ্ছে বায়োডিগ্রেডেবল, একটা নন বায়োডিগ্রেডেবল। এরপরে ওই বর্জ্যটাকে সংগ্রহ করা হয়। সংগ্রহ যে করা হবে, যে মাধ্যমে সংগ্রহ করা হবে, অর্থাৎ যে গাড়িতে সংগ্রহ করা হবে, মনে রাখতে হবে সেই গাড়িটা কি করতে হবে, লিক প্রুফ হতে হবে। অর্থাৎ গাড়িটাতে যেন কোনো রকম ফাটল বা লিক না থাকে, যাতে বর্জ্যগুলো নিচের দিকে বা বাইরে পড়ে না যায়। এরপরে বর্জ্যগুলোকে পরিবহন করে কোথায় নিয়ে যেতে হবে, ট্রিটমেন্ট প্ল্যান্টে, অর্থাৎ যেখানে বর্জ্যগুলোকে শোধন করা হবে। কি শোধন করা হবে? বর্জ্যর মধ্যে থেকে, বর্জ্যর মধ্যে যে দূষিত পদার্থগুলো আছে, অর্থাৎ দূষিত পদার্থ বলতে বোঝায় পলিউট্যান্টস, যে দূষিত পদার্থগুলো আছে সেগুলোকে পরিশোধন করা হবে বা বর্জ্যগুলোকে অন্য একটা রূপ দেওয়া হবে, যেটাকে আমরা বলি প্রসেসিং করা। অন্য রূপ দেওয়া যেতে পারে, এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা, যেটাকে আমরা বলি প্রসেসিং করা। রিসাইকেলের মাধ্যমে প্রসেসিং করা হয়। এরপরে যেটা থাকবে সেইটাকে কি করা হবে, ডিসপোজাল, অর্থাৎ সেটাকে নির্গমন করা হবে। সেটা কেমন করে করা যেতে পারে? সেটা ভরাটকরণের মাধ্যমে করা যেতে পারে। ভরাটকরণের মাধ্যমে, অর্থাৎ বিউরিয়াল ভরাটকরণের মাধ্যমে করতে পারি। তারপরে হচ্ছে সেটাকে পুড়িয়ে দিয়ে করতে পারি, কিছু অংশ আমরা পুড়িয়ে দিতে পারি, অথবা কি করতে পারি, রিসাইকেল করতে পারি। তাহলে এইভাবে যদি আমরা একটা চার্টের মাধ্যমে দেখি, তাহলে দেখব বর্জ্যকে কিভাবে ব্যবস্থাপনা করা যেতে পারে। প্রথমে হচ্ছে বর্জ্যকে পৃথকীকরণ করলাম, তারপরে পৃথকীকরণের পর সেটাকে পরিবহন করব, পরিবহনের পর সেটাকে ট্রিটমেন্ট অর্থাৎ শোধন করব, শোধনের পর সেটাকে নির্গমন করব। বর্জ্য ব্যবস্থাপনার মূল উদ্দেশ্যই হচ্ছে বর্জ্যের পরিমাণটাকে কমানো, বা যে বর্জ্যটা উৎপন্ন হবে সেই বর্জ্যটার ক্ষতিকারক প্রভাব থেকে পরিবেশকে বাঁচানোই হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য। তাহলে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে কিভাবে বর্জ্যটার পরিমাণকে কমানো যায়। এখানে আমরা একটা চক্র দেখতে পাচ্ছি। এই চক্রে দেখব যে আমরা কিভাবে বর্জ্যের পরিমাণটাকে কমাতে পারি, অথবা যে বর্জ্যটা উৎপন্ন হবে সেটা পরিবেশে যাতে ক্ষতি কম করে, তার জন্য কিভাবে এটা কাজ করতে পারে। তার জন্য প্রথমে কি দেখব, রিথিঙ্ক অর্থাৎ চিন্তা করা। কি চিন্তা করব?
চিন্তা করব আমরা কোনো একটা পদার্থকে নিলাম, নিয়ে পর চিন্তা করব এই পদার্থ আমরা ব্যবহার করব কি না, মানে সেটা আমাদের কতটা প্রয়োজন। যদি প্রয়োজন না হয়, অত্যাবশ্যকীয় যদি না হয়, তাহলে সেটাকে আমরা ব্যবহার করব না। তাহলে ব্যবহার না করলে সেখান থেকে বর্জ্য উৎপন্ন হবে না। তাহলে আমাদের প্রথমে কোনো পদার্থকে ব্যবহারের আগে চিন্তা করতে হবে সেটা আমাদের কতটা প্রয়োজনে আছে বা নেই। তারপরে যেটা বলা হয়েছে রিফিউজ। রিফিউজ মানে না করা। যেমন রিফিউজ আমরা কোন জিনিসটাকে করতে পারি, যেমন প্লাস্টিক। ধরে নিলাম প্লাস্টিক আমরা জানি পরিবেশের পক্ষে কতটা ক্ষতিকারক বর্জ্য, কারণ প্লাস্টিক নন বায়োডিগ্রেডেবল, সহজে মিশে যায় না। তাহলে এই প্লাস্টিকটাকে আমরা কি করব, ব্যান করে দেবো, না প্লাস্টিক ব্যবহার করব, না প্লাস্টিকে কোনো জিনিস নেব। তাহলে প্লাস্টিকের যেহেতু ক্ষতিকারক প্রভাব খুবই বেশি, সেজন্য প্লাস্টিক আমরা ব্যবহার করব না, রিফিউজ করে দেব। তারপরেরটাকে বলা হচ্ছে রিডিউস মানে হচ্ছে হ্রাস করা। কিভাবে আমরা হ্রাস করতে পারি, যতটা সম্ভব আমরা একটা সম্পদকে বা একটা পদার্থকে পূর্ণ ব্যবহারের মাধ্যমে তার পরিমাণটাকে, বর্জ্য উৎপাদনের পরিমাণটাকে কমাতে পারি। একটা সহজ উদাহরণের মাধ্যমে বলা যেতে পারে, ধরা যাক আমাকে 5টা কাগজ দেওয়া হলো, আমাকে কিছু কাগজ দেওয়া হলো, আমি কি করলাম 10টা কাগজের মধ্যে হাফ পেজ করে কাগজগুলোকে লিখলাম, লিখে সেটাকে ফেলে দিলাম। তার মানে 10টা কাগজকে আমি হাফ পেজ করে লিখে ফেলে দিলাম। তাহলে কিছুটা পোর্শন কাগজের আমার কি হলো, অপচয় হলো। উপরন্তু 10টা কাগজ 10টা বর্জ্য উৎপাদন করলো। কিন্তু আমি যদি ওই 10টা কাগজের মধ্যে থেকে 5টা কাগজকে ফুল ব্যবহার করতাম, অর্থাৎ পূর্ণ লিখতাম, এবং তারপরে সেটাকে যদি আমি ফেলে দিতাম, তাহলে কি হলো, আমার পরিবেশে বর্জ্য কাটা গেল, 5টা বর্জ্য গেল। এক্ষেত্রে আমি 5টা 10 - 5 অর্থাৎ 5টা বর্জ্য পরিবেশে কম আমি ফেললাম, কম বর্জ্য উৎপন্ন করলাম, অর্থাৎ এক্ষেত্রে বর্জ্যটাকে আমি রিডিউস করতে পারলাম। কিভাবে রিডিউস করতে পারলাম, বর্জ্যটাকে পূর্ণ ব্যবহারের মাধ্যমে, একটা পদার্থকে পূর্ণ ব্যবহারের মাধ্যমে আমি বর্জ্য কম উৎপাদন করলাম, হ্রাস করলাম। এরপরে বলছে রিইউজ মানে হচ্ছে পুনর্নবীকরণ, রিইউজ মানে হচ্ছে পুনর্ব্যবহার। কি পুনর্ব্যবহার, যেমন আমরা খবরের কাগজ পড়ি, খবরের কাগজ কি পড়ার পর খবরের কাগজটাকে আমরা ফেলে দেবো না, খবরের কাগজটাকে আমরা ঠোঙা বানাতে পারি। তাহলে সেই ঠোঙায় আমরা অনেক জিনিস আনতে পারি। উপরন্তু কি হয়, এই কাগজ তো বায়োডিগ্রেডেবল, অর্থাৎ সহজেই মাটির সঙ্গে কিছুদিন পর মিশে যাবে। কিন্তু যে খবরের কাগজ আমরা পড়লাম, সেই খবরের কাগজ থেকে আমরা কি করলাম, ঠোঙা ব্যবহার করলে সেটাকে রিইউজ করা হলো, আবার ব্যবহার করা হলো। কিভাবে ব্যবহার করলাম, ওর রূপ কোনো শুধুমাত্র ওর রূপ কেমিক্যালস কোনো মেশাতে হলো না, শুধুমাত্র এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে গেলাম। তারপরে বলছে রিসাইকেল হচ্ছে পুনর্নবীকরণ করার জন্য রিপ্রসেসিং করতে হয়, অর্থাৎ একটা পদার্থকে অন্য একটা পদার্থতে রূপদান করা হয়। যদিও এই রিসাইক্লিং এর জন্য ইন্ডাস্ট্রি দরকার হয়, অর্থাৎ শিল্প কলকারখানায় এই রিসাইকেলটা করা যায়, অন্য একটা রূপদান করতে হয়, অন্য একটা চরিত্রের পদার্থ উৎপাদন করা হয়। রিসাইকেল কোন কোন পদার্থগুলোর ক্ষেত্রে করা যেতে পারে, যেমন প্লাস্টিকের ক্ষেত্রে করা যেতে পারে, গ্লাসের ক্ষেত্রে করা যেতে পারে, বিভিন্ন ধাতুর জিনিস, মেটালিক জিনিসে করা যেতে পারে, পেপারের জিনিসে রিসাইকেল করা যেতে পারে। এরপরে যেটা বলছে সেটা হচ্ছে রেগুলেট বা আইন প্রণয়ন। রেগুলেট বা আইন প্রণয়ন কি, অনেক সময় দেখা যায় এই বর্জ্য আমরা সহজেই কোনো চিন্তা ভাবনা না করে বর্জ্য উৎপাদন করতে থাকি। তাহলে আমাদের কি করতে হবে, নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, অথবা নিয়ন্ত্রিত না করলে সরকার কি করতে পারে, আইন প্রণয়নের মাধ্যমে এটাকে রেগুলেট করতে পারে। যেমন প্লাস্টিকটাকে সরকার ব্যান করে দিয়েছে, তার মানে সরকার আইন প্রণয়নের মাধ্যমে এটাকে রেগুলেট করছে। বা কোনো পদার্থ যেমন এই প্লাস্টিক জাতীয় কোনো পদার্থ যেটা সহজে মিশে যায় না, সেই রকম পদার্থকে আমরা যে কোনো জায়গায় ছুঁড়ে ফেলবো না, ফেলার আগে সেটাকে আমরা কোনো একটা জায়গায় সঞ্চয় করে রাখবো। এরপরে বলছে রিসার্চ মানে কি, গবেষণার মাধ্যমে আমরা কি করতে পারি, নতুন নতুন পন্থা আবিষ্কার করতে পারি। এই পন্থার মাধ্যমে আমরা কি করতে পারি, এমন পদার্থ উৎপাদন করতে পারি যেটা
বায়োডিগ্রেডেবল হতে পারে, অর্থাৎ পরিবেশে সহজেই মিশে যেতে পারে। তাহলে এই যে জিনিসটা আমরা দেখলাম, অর্থাৎ রিথিঙ্ক, রিফিউজ, রিডিউস, রিইউজ, রিসাইকেল, রেগুলেট অ্যান্ড রিসার্চ, এর মাধ্যমে আমরা বর্জ্য ব্যবস্থাপনা করতে পারি। এবার আসি যে কি কি পদ্ধতিতে যে বর্জ্যটা উৎপাদন হয়ে গেছে সেই বর্জ্যটাকে আমরা কি কি পদ্ধতি অর্থাৎ কি কি স্টেপের মাধ্যমে আমরা হ্রাস করতে পারি। সেই পদ্ধতিগুলো বলতে গেলে প্রথমে যে পদ্ধতিটা বলতে হয় সেটা হচ্ছে ওয়েস্ট সেপারেশন বা বর্জ্য পৃথকীকরণ। বর্জ্য পৃথকীকরণ আর কিছুই না, বর্জ্যকে দুটো ভাগে শুধুমাত্র ভাগ করতে হবে। কি ভাগে ভাগ করতে হবে? একটা হচ্ছে জৈব ভঙ্গুর, একটা হচ্ছে অভঙ্গুর। জৈব ভঙ্গুর মানে কি? জৈব ভঙ্গুর মানে সেই বর্জ্যগুলো কি বোঝা যাবে, সেগুলো যেগুলো সহজে পচে গিয়ে মাটির সঙ্গে মিশে যেতে পারে। কোন কোন পদার্থ সহজে পচে গিয়ে মাটির সঙ্গে মিশে যেতে পারে? যেমন শাকসবজির খোসা, শাকসবজির খোসা মিশে যেতে পারে। তারপরে উদ্ভিদ ও প্রাণীর দেহ, এগুলো সহজেই বিভিন্ন ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটিসের দ্বারা সেগুলো সহজেই পচে গিয়ে মাটির সঙ্গে মিশে যেতে পারে। আর অভঙ্গুর বর্জ্য কাদের বলবো? যেগুলো সহজে মাটির সঙ্গে মিশে যাবে না, অর্থাৎ নন বায়োডিগ্রেডেবল হবে। যেমন হচ্ছে প্যাকিং বাক্স, কাঠের আসবাবপত্র ইত্যাদি। তাহলে এখানে কি করলাম? শুধু বর্জ্যগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। দ্বিতীয় যে পদ্ধতিতে আমরা বর্জ্য ব্যবস্থাপনা করতে পারি সেটা হচ্ছে স্যানিটারি ল্যান্ডফিল বা ভরাটকরণ পদ্ধতি। এই পদ্ধতিটা করতে গেলে খুব সতর্কতার সঙ্গে করতে হয় এবং এটা যেমন উপকারী তেমন এটার কিছু ক্ষতিকারক প্রভাবও আছে। তাই সহজে এটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে যে কোনো স্থান বর্জ্যের দ্বারা ভরাট করলেই ভরাটকরণ হয়ে যাবে, ততটা সহজ এই পদ্ধতিটা নয়। কেন নয়? তার ক্ষতিকারক প্রভাব কি কি সেটা সম্বন্ধে জানবো। প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে ভরাটকরণ এই পদ্ধতিটা যে গর্তটা খনন করা হবে সেই গর্তটা কোথায় খনন করা হবে। যেহেতু এখানে বর্জ্য এক জায়গায় ফেলা হবে, ভরাট করা হবে, তাই জেনারেলি এটা কোথায় করা হয়ে থাকে? তার জন্য আদর্শ যে জায়গা সেটা হচ্ছে লোকালিটি থেকে কিছুটা দূরে, অর্থাৎ যেখানে লোকজনের বসবাস সেখান থেকে দূরে কোনো জায়গায় এই ল্যান্ডফিল অর্থাৎ ভরাটকরণটা করতে হবে। তাহলে এবার দেখি যে ভরাটকরণ পদ্ধতিটা কিভাবে করা হয় এবং তার ক্ষতিকারক প্রভাব বা তার সুফলগুলো বা গুড সাইডস গুলো কি কি সেটা নিয়ে দেখব। ভরাটকরণ পদ্ধতিটা কেমন করে করা হয়ে থাকে? প্রথমে একটা বড় গর্ত খনন করা হয়। এই যে আমি দেখিয়েছি, প্রথমে একটা বড় গর্ত খনন করা হয়। এই গর্তটার মধ্যে তারপরে কি হয়? প্রথমে পলিপ্রপিলিন, এক ধরনের প্লাস্টিকের কভার দেওয়া হয়। পলিপ্রপিলিনের একটা আস্তরণ এখানে দেওয়া হয়। তারপরে তার ভিতরে মোটা পিভিসি আরেক ধরনের প্লাস্টিক তার কভার দিয়ে দেওয়া হয়। কেন এই কভার দেওয়া হয় সেটা আমি পরে বলছি। তারপরে কভার দেওয়ার পরে এরপরে এখানে কি করা হয়? বর্জ্যগুলোকে ফেলা হয়। যে বর্জ্য পদার্থগুলো আছে সেই বর্জ্য পদার্থগুলোকে এখানে ফেলা হয়ে থাকে। এই বর্জ্যগুলোকে ফেলার পরে এই উপরের অংশটা 1 থেকে 1.4 মিটার পুরো মাটির স্তর দিয়ে ঢেকে দেওয়া হয়। তাহলে মাটির স্তর দিয়ে যখন ঢেকে দেওয়া হলো তখন এর ভিতরে যে পচনটা হবে সেই পচনটা হবে বাতাসের অনুপস্থিতিতে। অর্থাৎ যেটাকে আমরা বলি অ্যানঅ্যারোবিক, কারণ এখানে যখনই ঢেকে দেওয়া হচ্ছে তখন এখানে আর বাতাস থাকছে না। পুরোটা ঢেকে দেওয়ার পর সেখানে মাটির আস্তরণ দিয়ে দেওয়া হচ্ছে। তার ফলে এখানে যে পচনটা শুরু হবে সেই পচনটা হবে বাতাসের অনুপস্থিতিতে অ্যানঅ্যারোবিক, যেটাকে আমরা
বলে থাকি। এরপরে যখন পচন শুরু হচ্ছে তখন যে বর্জ্যগুলো আছে সেই বর্জ্যগুলোর পচনের ফলে উৎপন্ন দূষিত পদার্থ, তার সঙ্গে এখানে যে জল আছে সেই জলটার সঙ্গে এই দূষিত পদার্থটা মিশে যাবে। তাছাড়া বিভিন্ন ধরনের যে কীটনাশক আছে সেই কীটনাশকের সঙ্গে জলটা মিশে গিয়ে জলটা দূষিত হয়ে যাবে। এই যে দূষিত জল আছে এই দূষিত জলটাকে বলা হয় লিচেট। এই যে দূষিত জলটা উৎপন্ন হচ্ছে বা জলটা থাকছে, জলের সঙ্গে যে দূষিত পদার্থটা মিশে যাচ্ছে সেটা পচনের ফলে উৎপন্ন দূষিত পদার্থ মিশতে পারে, বা এখানে যে বর্জ্যগুলো ফেলা হয় তার মধ্যে তো পেস্টিসাইডস, হার্বিসাইডস থাকে, সেগুলো যখন মিশে যায় তখন যে দূষিত জলটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় লিচেট। এই লিচেটের জলটা একটা নির্দিষ্ট পাইপে করে নিয়ে এসে একটা ট্যাঙ্কে সঞ্চয় করে রাখা হয়, কিন্তু এই জলটা কি হয়, খাওয়ার জন্য অনুপযোগী, নট সেফ ফর ড্রিঙ্কিং, খাওয়ার অনুপযোগী হয়। তার এই জলটাকে পরিশোধনের মাধ্যমে বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে তারপরে এটাকে নদীতে বা অন্য কোন ব্যবহার উপযোগী করে তোলা হয়। তাহলে বোঝা গেল। এরপরে এখানে যে পচন হচ্ছে, ব্যাকটেরিয়ার দ্বারা পচন হওয়ার ফলে তখন সেখানে কি উৎপন্ন হচ্ছে, মিথেন গ্যাস উৎপন্ন হচ্ছে। এখন মিথেন গ্যাসটা যে উৎপন্ন হচ্ছে আর তার সঙ্গে উৎপন্ন হয় P2H4। এই মিথেন গ্যাসটা যে উৎপন্ন হয় সেই মিথেন গ্যাসটাকে একটা নির্দিষ্ট চ্যানেলের মধ্যে নিয়ে গিয়ে একটা চেম্বারের মধ্যে সংগ্রহ করে রাখা হয়। যদি এই মিথেন গ্যাসটাকে সংগ্রহ করে না রাখা হতো তাহলে এখানে মিথেন গ্যাস সঞ্চিত হতে হতে সেটা বিস্ফোরণ ঘটাতে পারতো, এক্সপ্লোশন ঘটাতে পারতো। সেজন্য একটা নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে নিয়ে গিয়ে মিথেন গ্যাসটাকে সংগ্রহ করে রাখা হয়। আবার কখনো কখনো দেখা হয় এই চ্যানেলটাকে তৈরি না করে এখানে একটা পাইপের মাধ্যমে মিথেন গ্যাসটাকে বাইরের দিকে বের করে দেওয়া হয় এবং সেটা আমরা জানি উন্মুক্ত বাতাসে সেটা জ্বলতে শুরু করে। এই যে মিথেন গ্যাসটা যদি কোনো একটা ট্যাঙ্কে সঞ্চয় করে রাখা হয় তাহলে সেটা ভবিষ্যতে কি হবে, সেটা দহনের মাধ্যমে আমরা ইলেকট্রিসিটি উৎপন্ন করতে পারি, তাপ উৎপন্ন করতে পারি, ইলেকট্রিসিটি উৎপন্ন করতে পারি। এবার আমি বললাম যে আমি এখানে প্লাস্টিকের কভার অর্থাৎ পিভিসি বা পলিপ্রপিলিন এই প্লাস্টিকের কভারগুলো এখানে কেন দিয়েছি। এই কভারগুলোকে যদি না দেওয়া হতো তাহলে কি হতো, এই যে লিচেট তো দূষিত পদার্থ, দূষিত জল, তাহলে এই লিচেটটা কি হতো, সহজেই নিচে দিকে নেমে আসতো, কারণ নিচে তো মাটির আস্তরণ, সছিদ্র হলে সেখান দিয়ে সহজেই এই জলটা পাস হয়ে চলে যেত এই দূষিত জলটা। তাহলে নিচে যে ভৌম জলটা আছে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার অর্থাৎ ভৌম জল আছে, সেই ভৌম জলটাকে ভৌম জলের সঙ্গে মিশে গিয়ে ভৌম জলটাকে দূষিত করে দিতে পারত। সেই জন্য সবসময় এটাকে এই ভরাটকরণ পদ্ধতিতে কি করা হয়, প্লাস্টিকের কভার দেওয়া হয়, অর্থাৎ ভরাটকরণ যে করা হবে সেটা একটা নির্দিষ্ট মেকানিজমের মাধ্যমে করা হয়ে থাকে। তা না হলে CH4 যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে তার দ্বারা বিস্ফোরণ ঘটতে পারে, অথবা যে লিচেট উৎপন্ন হচ্ছে সেই লিচেট আন্ডারগ্রাউন্ড ওয়াটারটাকে দূষিত করে দিতে পারে। তাই ভরাটকরণ যে পদ্ধতিটা আছে, ভরাটকরণ পদ্ধতিটাকে সব সময় মনিটর করতে হয়, অর্থাৎ লক্ষ্য রাখতে হয়। কেননা নিচে যে পাইপটা আছে সেই পাইপটার মধ্যে কোনো গর্ত যাতে তৈরি না হয়ে যায়, যাতে আন্ডারগ্রাউন্ড ওয়াটার কন্টামিনেটেড হয়ে যায় বা দূষিত হয়ে যায়, সেই দিকে লক্ষ্য রাখতে হয়। এবার বলি যে স্যানিটারি ল্যান্ডফিল বা ভরাটকরণ পদ্ধতির কিছু সুবিধা এবং অসুবিধা। আচ্ছা, সুবিধা কি? এটা যেহেতু বদ্ধ পরিবেশে করা হয়ে থাকে তাই এখান থেকে বায়ু দূষণ হওয়ার সম্ভাবনা নেই। আর দ্বিতীয়টা কি, মাছি এখান থেকে দূষিত পদার্থ অন্যত্র নিয়ে যেতে পারবে না, যেহেতু ভরাটকরণ পদ্ধতিতে এটা হয়ে থাকছে। আর অসুবিধা কি? অসুবিধা হচ্ছে এটা যদি প্রপার ওয়েতে না করা হয়ে থাকে তাহলে প্রথমে আমি কি বললাম, এখানে CH4 উৎপন্ন হয়। CH4 কে যদি প্রপার চ্যানেলাইজ না করা যায়, অর্থাৎ কোনো জায়গায় সঞ্চয় করা না যায় বা উন্মুক্ত বাতাসে এটাকে বের না করে দেওয়া যায়, তাহলে সেটা কি করবে, বিস্ফোরণ ঘটাবে। আরেকটা কথা কি, এখান থেকে লিচেট উৎপন্ন হয়। লিচেট কি করে,
লিচের যদি সঠিকভাবে পাইপের মাধ্যমে নিয়ে গিয়ে কোনো ট্যাঙ্কে সঞ্চয় করে না রাখা হয় তাহলে সেটা ভৌম জলটাকে দূষিত করে দেবে। তাহলে এখানে দুটো পদ্ধতি আমি উল্লেখ করলাম। আমার যে পরবর্তী আমি ভিডিওটা দিব সেই ভিডিওতে আমি আরো এই বর্জ্য ব্যবস্থাপনার আরো কতগুলো স্টেপের কথা বলবো, যেমন আছে কম্পোস্টিং, ওয়াটার ট্রিটমেন্ট, এই পদ্ধতিগুলোর কথা আমি আমার পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো।